নমস্কার বন্ধুরা, আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ইন্ডিয়ান সিটিজেনশিপ। আশা করি ভিডিওটা সম্পূর্ণভাবে যদি দেখেন তাহলে ইন্ডিয়ান সিটিজেনশিপ ডিটেলসটা বুঝতে আপনাদের আর কোনো সমস্যা থাকবে না, এবং এটা বোঝানোর পরে আমি কিছু এমসিকিউ আলোচনা করে নেব। চলুন শুরু করি কথা না বলে। দেখুন, ইন্ডিয়ান সিটিজেনশিপ, এই ইন্ডিয়ান সিটিজেনশিপ অর্থাৎ ভারতের নাগরিকত্ব, এটা হচ্ছে কবে চালু হয়? 1955 সাল থেকে। 1955 সাল থেকে এই ইন্ডিয়ান নাগরিকত্ব এই সিস্টেমটা চালু হয়েছে। এবার ভারতের নাগরিকত্ব কী রকম? ভারতের নাগরিকত্ব হচ্ছে একক নাগরিকত্ব, অর্থাৎ সিঙ্গেল সিটিজেনশিপ। এটা প্রচুরবার পরীক্ষা এসছে। ভারতের নাগরিকত্ব হচ্ছে সিঙ্গেল সিটিজেনশিপ। সিঙ্গেল সিটিজেনশিপ মানে কি? অর্থাৎ ভারতের নাগরিকত্ব একমাত্র সেন্ট্রাল পাস করে থাকে, অর্থাৎ কোনো স্টেট আলাদাভাবে নাগরিকত্ব দিতে পারে না। কিন্তু এতদিন পর্যন্ত জম্মু কাশ্মীর দিতে পারত, কিন্তু সেটা 370 নম্বর ধারা বলে। 370 নম্বর উঠে যাওয়ার পরে জম্মু কাশ্মীরও আর দিতে পারে না। এটা হচ্ছে সিঙ্গেল সিটিজেনশিপ, অর্থাৎ ভারতের সিটিজেনশিপ দেওয়ার ক্ষমতা একমাত্র সেন্ট্রালের হাতেই আছে। আর এই সিঙ্গেল সিটিজেনশিপ, এই অর্থাৎ ভারতের এই যে নাগরিকত্ব, এই ধারণাটা নেওয়া হচ্ছে ব্রিটিশ সংবিধান থেকে। কোথা থেকে নেওয়া হচ্ছে? ব্রিটিশ সংবিধান থেকে। অর্থাৎ আমাদের ভারতের সংবিধানে সমস্ত কিছুই কোনো না কোনো জায়গার থেকে কপি করা। এটা হচ্ছে ব্রিটিশ সংবিধান থেকে। আর এটা হচ্ছে আমাদের ভারতের সংবিধানের দ্বিতীয় পার্টে আছে। এটা ভারতের সংবিধানের দ্বিতীয় পার্টে, যেটা 5 থেকে 11 নম্বর আর্টিকেল, অর্থাৎ 5 থেকে 11 নম্বর ধারাতে আমাদের ইন্ডিয়ান সিটিজেনশিপ সম্পর্কে বলা আছে। এটা সংবিধানের দ্বিতীয় পার্টে। আশা করি এই পর্যন্ত বুঝতে কারোর সমস্যা নেই। চলুন এরপরে শুরু করি। হ্যাঁ বন্ধুরা, আমরা ভারতের নাগরিকত্বটা কীরকমভাবে, কবে চালু হয়, কোথা থেকে নেওয়া হয়েছে, এগুলো তো সব জানলাম। এবার ভারতের নাগরিকত্ব অর্জন করা যায় কীভাবে? ভারতের নাগরিকত্ব অর্জন করতে গেলে 5টা পদ্ধতি আছে। এই 5টা পদ্ধতির সাহায্যে হচ্ছে ভারতের নাগরিকত্ব অর্জন করা যায়। আর ভারতের নাগরিকত্ব আবার চলে যায় 3টি পদ্ধতি, অর্থাৎ 3টি পদ্ধতিতে ভারতের নাগরিকত্ব চলে যায়। এটা এই দুটো প্রশ্ন খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, প্রচুরবার যে কোনো এক্সামে এসছে চাকরি পরীক্ষা, যে ভারতের নাগরিকত্ব কটা পদ্ধতিতে অর্জন করা যায়? 5টি পদ্ধতিতে। আর কটা পদ্ধতিতে চলে যায়? 3টে পদ্ধতিতে। এবার দেখি আমরা কোন কোন পদ্ধতিতে ভারতের নাগরিকত্ব আমরা অর্জন করতে পারি। কিভাবে? আমরা যদি জন্মসূত্রে ভারতীয় হই, অর্থাৎ আমাদের জন্ম, অর্থাৎ বাই বার্থ, অর্থাৎ আমাদের নাগরিকত্বটা আমরা নাগরিকত্ব পেতে পারি যদি আমাদের ভারতে জন্ম হয়। দ্বিতীয়ত হচ্ছে উত্তরাধিকারী সূত্রে, অর্থাৎ বাই ডিসেন্ট। উত্তরাধিকারী সূত্র কি? আমাদের পূর্বপুরুষ যদি কেউ ভারতে থাকে তাহলে আমরা ভারতের নাগরিকত্ব পেতে পারি। 3 নম্বর হচ্ছে বাই রেজিস্ট্রেশন, অর্থাৎ নথিভুক্তকরণের মধ্যে। নথিভুক্তকরণের মধ্যে দিয়ে আমরা কি বলতে পারি? যে আমরা দেখা যাচ্ছে অন্য কোনো দেশ থেকে এসেছি, কিন্তু আমরা ভারতে থাকতে চাই। তখন ভারতের একটা পলিসি আছে যে 7 বছর যদি আমরা অন্য দেশ থেকে আমরা ভারতে এসে থাকি এবং সেটা যদি রেজিস্ট্রেশন করায়, তখন আমরা ভারতের নাগরিকত্ব দিয়ে দেয়। সেই নথিভুক্তকরণ বা রেজিস্ট্রেশনের মাধ্যমে আমরা ভারতের নাগরিকত্ব পেতে পারি। এই হলো 3টে। চলুন পরের দুটো দেখে নিই। পরে কি বলছে? 4 নম্বর বলছে দেশীয়করণ, অর্থাৎ বাই ন্যাশনালাইজেশন। দেশীয়করণটা কীরকম? দেখা যাচ্ছে কোনো একটা দেশের, অর্থাৎ ভারতের সঙ্গে কোনো একটা ভারতের প্রতিবেশী দেশের কিছুটা যুক্ত হলো, কিংবা ভারত কখনো বলল যে দেখা যাচ্ছে বাংলাদেশ বা নেপাল বা ভুটানের থেকে আসলে আমরা নাগরিকত্ব দেব। এই ধরনের যদি ভারত সরকার কোনো সময় বলে থাকে, সেই পদ্ধতির সাহায্যে আমরা ভারতের নাগরিকত্ব অর্জন করতে পারি। আর হচ্ছে কোনো অঞ্চল অন্তর্ভুক্তিকরণ, এটা হচ্ছে 5 নম্বর। এই 5 নম্বর টার্মটা হচ্ছে আরেকটুখানি খুব ভাইটাল, ভালো সুন্দর টার্ম, যে কোনো অঞ্চল যদি অন্তর্ভুক্তিকরণ হয়, অর্থাৎ ভারতের মধ্যে আজকে যেই অঞ্চলগুলো নেই, সেই অঞ্চলটা যদি কিছুটা অঞ্চল যদি ভারতের মধ্যে যুক্ত হয়ে যায়, দেখা যাচ্ছে বাংলাদেশের ওই দিক থেকে বা নেপাল, ভুটান বা আমাদের প্রতিবেশী দেশের যে কোনো জায়গার থেকে যদি ভারতের কিছুটা জায়গায় যদি ভারতের মধ্যে অন্তর্ভুক্ত হয়, সেখানে যেই সমস্ত মানুষ বসবাস করে তাদের নাগরিকত্ব দিয়ে দেওয়া হবে। এটা অটোমেটিকই ভারত সরকার দিয়ে দেয়, তারা ভারতের নাগরিকত্ব হয়ে যাবে। এটা হচ্ছে কোনো অঞ্চল অন্তর্ভুক্তিকরণের মধ্যে দিয়ে। এই যে যেমন কিছুদিন আগে ছিটমহল চুক্তিগুলো হলো, এই ছিটমহলগুলো ওইখানকার মানে যতগুলো ছিটমহল বাংলাদেশ নিল আর যতগুলো ভারত নিল, ভারত সরকার কী করলো? ওই ছিটমহলের ওইখানকার মানুষের নাগরিকত্ব দিয়ে দিল।
আর একটা পদ্ধতিতে ভারতের নাগরিকত্ব দেওয়া হতো, সেটা হচ্ছে কমনওয়েলথের নাগরিকত্ব। অর্থাৎ আমাদের কমনওয়েলথ গেমটা যেই সমস্ত দেশ খেলে থাকে সেই সমস্ত দেশের কেউ যদি ভারতের নাগরিকত্ব নিতে চায় তাহলে তাদেরও আগে ভারতের নাগরিকত্ব দেওয়া হতো। কিন্তু এইটা বর্তমান বন্ধ করা হয়েছে। কবে থেকে বন্ধ করা হয়েছে? 2003 সাল থেকে। 2003 সাল থেকে কমনওয়েলথের মধ্যে দিয়ে নাগরিকত্ব জিনিসটা বন্ধ করা হয়েছে। এটাও প্রচুর পরীক্ষা আসে যে কমনওয়েলথের অর্থাৎ এই কমনওয়েলথ সিটিজেনশিপ এটা কবে থেকে রিপিল করা হয়েছে বা বন্ধ করা হয়েছে? এটা 2003 থেকে। চলুন পরে দেখে নিই। বন্ধুরা, আমরা তো নাগরিকত্ব কিভাবে অর্জন করে সেটা তো জানলাম। এইবার আমরা ভারতের সঙ্গে অনেকগুলো কাজ মানে অনেক ধরনের কাজ যদি করে ফেলি তাহলে আমাদের নাগরিকত্ব বাতিলও হয়ে যেতে পারে। কী ধরনের কাজ বলছে? যদি কোনো ভারতীয় নাগরিক অন্য কোনো রাষ্ট্রের নাগরিকত্ব গ্রহণ করে, অর্থাৎ আমরা যদি ভারতে থেকেও যদি অন্য কোনো রাষ্ট্রের বা অন্য কোনো দেশের নাগরিকত্ব গ্রহণ করি তাহলে ভারত অটোমেটিক আমাদের নাগরিকত্ব বাদ দিয়ে দেবে। নাম্বার 2 বলছে, যদি কোনো ব্যক্তি স্বেচ্ছায় রাষ্ট্রের নাগরিকত্ব ত্যাগ করে, অর্থাৎ কেউ যদি ভারতের নাগরিকত্ব ত্যাগ করতে চায় তাহলেও তার নাগরিকত্ব বাদ দেওয়া হবে। 3 নম্বর বলছে, যদি অসৎ উপায়ে নাগরিকত্ব অর্জন হয়েছে বলে সরকার মনে করে, অর্থাৎ আপনি দেখা যাচ্ছে কোনো রকম অসৎ উপায়ে অর্থাৎ কোনো রকম মানে সরকারের নিয়ম বহির্ভূত কোনো রকমভাবে নিয়মের ফাঁকফোকর দিয়ে আপনি নাগরিকত্ব অর্জন করেছেন, সেটা যদি কোনো সময় ধরতে পারে তাহলেও তার নাগরিকত্ব বাদ হতে পারে। 4 নম্বর কি বলছে, যদি আপনি ভারতের যে সংবিধান আছে এই সংবিধানের প্রতি আনুগত্যর প্রকাশ না করেন বা সংবিধানকে ভারতীয় সংবিধানকে অশ্রদ্ধা করেন তাহলেও আপনার ভারতের নাগরিকত্ব বাতিল হতে পারে। আর একটা খুব সুন্দর, যদি কোনো যুদ্ধ অর্থাৎ আমাদের ভারতের সঙ্গে কোনো দেশের যুদ্ধ হচ্ছে তখন আপনি যদি যুদ্ধ এই চলাকালীন বা কোনো ভারতের শত্রু দেশের সঙ্গে আপনি এই যুদ্ধ সময়কালীন ব্যবসার সঙ্গে ব্যবসা বাণিজ্যিক সম্পর্কে লিপ্ত থাকেন, দেখা যাচ্ছে ভারতের কোনো তত্ত্ব বা আর্মস এই সমস্ত জিনিস আপনি বিদেশে রপ্তানি করছেন, তখন আপনার ভারতীয় নাগরিকত্ব নষ্ট হতে পারে। আর একটা খুব ইম্পর্টেন্ট জিনিস বলছে, আপনি যদি কোনো রকম অর্থাৎ কোনো রকম ভারত সরকারকে না জানিয়ে বা কিছুভাবে ভারত থেকে যদি 7 বছর ভারতে না থাকেন তাহলেও আপনার নাগরিকত্ব চলে যাবে। আর হচ্ছে আপনি যদি বিদেশে কোনো কারণে 2 বছরের বেশি কারাদণ্ড ভোগ করেন বা জেল খাটেন তাহলেও আপনার ভারতীয় নাগরিকত্ব চলে যাবে। অর্থাৎ বিদেশে যদি কোনো অপরাধের জন্য 2 বছরের বেশি জেল খাটেন। এইটুকুই মোটামুটি ভারতের নাগরিকত্ব সম্পর্কে আলোচনা শেষ হয়ে গেল। আশা করি বুঝতে পেরেছেন। এবার কিছু এমসিকিউ করিয়ে দেবো, তাহলে ভারতের নাগরিকত্ব সম্পর্কে আর তেমন কিছু থাকবে না। চলুন কিছু এমসিকিউ করে নিই। প্রথম প্রশ্ন কি বলছে, ভারতের নাগরিকত্ব লাভের ক্ষেত্রে নিম্নের, বড় করে নিই একটু পেজটা। 1 নম্বর, ভারতীয় নাগরিকত্ব লাভের ক্ষেত্রে নিম্নের কোন বিষয়টি প্রযোজ্য নয়, অর্থাৎ কোন বিষয়টির মাধ্যমে ভারতের নাগরিকত্ব পাওয়া যায় না। আমরা নাগরিকত্ব পাওয়া যায় কটা পদ্ধতি, 5টা পদ্ধতি দেখেছিলাম, তার মধ্যে এর মধ্যে কোনটা নয়। দেখুন, জন্মসূত্রতে পাওয়া যায়, নথিভুক্তকরণ অর্থাৎ বাই রেজিস্ট্রেশন পাওয়া যায়, দেশীয়করণের মাধ্যমে পাওয়া যায়। তাহলে পাওয়া যায় না কোনটা? সম্পত্তি ক্রয়ের মধ্যে, অর্থাৎ আপনি ভারতের সম্পত্তি ক্রয় করলে যে আপনি ভারতের নাগরিকত্ব পাবেন তা নয়। নাম্বার 2, ভারতীয় নাগরিকত্ব আইন প্রবর্তিত হয় কবে? ভারতীয় নাগরিকত্ব আইন প্রথমেই বলে দিয়েছিলাম 1955 সালে ভারতের নাগরিকত্ব আইন পাস হয়। এবার হচ্ছে ভারতের পূর্ণ নাগরিকত্ব অর্জনের ক্ষেত্রে ন্যূনতম বয়স সীমা কত হতে হবে? 18 বছর। অর্থাৎ আমরা পূর্ণ ভারতের নাগরিক হতে গেলে 18 বছর হতে হবে। 18 বছরের পরেই ভোট হয়ে যায়, তখন থেকে
হয়। আর রেজিস্ট্রেশনের মাধ্যমে 4 নম্বর প্রশ্ন বলছে, রেজিস্ট্রেশনের মাধ্যমে ভারতীয় নাগরিকত্ব লাভের জন্য কমপক্ষে কতদিন ভারতবর্ষে বসবাস করতে হবে? এটা হচ্ছে 7 বছর। অর্থাৎ আগে যখন আমি বুঝিয়েছিলাম তখন আপনাদের বলেছিলাম যে অর্থাৎ আপনি যদি কোনো দেশ থেকে এই দেশে আসেন তাহলে 7 বছর মিনিমাম বসবাস করলে তাহলে রেজিস্ট্রেশনের মাধ্যমে আপনি ভারতের নাগরিকত্ব পেতে পারেন। চলুন 5 নম্বর, কোনো বিদেশি ব্যক্তি দেশীয় নাগরিকদের ন্যায় যে অধিকার লাভের থেকে বঞ্চিত থাকে তা হচ্ছে রাজনৈতিক অধিকার। অর্থাৎ আপনি যদি বিদেশ থেকে ভিসা পাসপোর্ট করে আপনি ভারতে এসছেন ঠিক আছে, কিন্তু আপনি যখন ভিসা পাসপোর্ট করে ভারতে আসবেন তখন কি ভারতের সমস্ত রকম মৌলিক অধিকার আপনি পেয়ে যাবেন, কিন্তু একমাত্র রাজনৈতিক অধিকার আপনার জন্য থাকবে না। 6 নম্বর বলছে, ভারতীয় সংবিধানে নাগরিকত্ব সম্পর্কিত ধারাগুলো হচ্ছে কত নম্বর আর্টিকেলে আছে? অর্থাৎ এই নাগরিকত্ব সিটিজেনশিপের ধারাগুলো কত থেকে কত? এটা হচ্ছে 5 থেকে 11, প্রথমেই বলে দিয়েছিলাম আমি। চলুন পরে দেখে নিই। 7 নম্বর, ভারতীয় সংবিধানে বর্ণিত নাগরিকত্বটি হলো, ভারতের সংবিধান কীরকম নাগরিকত্ব? একক নাগরিকত্ব। একক নাগরিকত্ব কি প্রথমে তো বুঝিয়ে দিয়েছি। আর এই দ্বি নাগরিকত্ব, এই দ্বি নাগরিকত্ব কোথায় আছে? দ্বি নাগরিকত্ব হচ্ছে ইউএসএতে অর্থাৎ আমেরিকা যুক্তরাষ্ট্রতে দ্বি নাগরিকত্ব আছে। 8 নম্বর কি বলছে? সংবিধানের ভারতীয় নাগরিকত্ব অবসানের যে কটি কারণ উল্লেখ আছে? প্রথমেই বলেছিলাম যে সংবিধানে কটি কারণ আছে নাগরিকত্ব অবসান, অর্থাৎ নাগরিকত্ব চলে যাওয়ার 3টি, আর নাগরিকত্ব অর্জনের জন্য 5টি। নাগরিকত্ব অর্জন করা যায় 5টি পদ্ধতিতে, আর নাগরিকত্ব চলে যায় 3টি পদ্ধতিতে। বলছে ভারতীয় নাগরিকত্ব প্রাপ্তির ক্ষেত্রে সকল প্রকার শর্তাবলী প্রয়োগ করে থাকেন কে? বলছে এই যে ভারতীয় নাগরিকত্ব, এই নাগরিকত্ব সম্পর্কিত কে নাগরিকত্ব পাবে কে পাবে না এগুলো কে করে থাকে? নির্বাচন কমিশনার? না, নির্বাচন কমিশনার শুধু ভোট করে থাকে। রাষ্ট্রপতিও না, প্রধানমন্ত্রীও এইটা না। প্রধানমন্ত্রী মানে এই টোটালটা করে থাকে হচ্ছে সংসদ। আমাদের ইন্ডিয়ান সংসদটা হচ্ছে এই ভারতীয় যত সিটিজেনশিপ এই সম্পর্কিত মানে এই শর্তগুলো এই সংসদ দ্বারাই হয়ে থাকে। দেখুন 10 নম্বর কি বলছে? ভারতীয় সংবিধানে একক নাগরিকত্ব ধারণাটি কোন দেশ থেকে নেওয়া হয়েছে? বলেছিলাম গ্রেট ব্রিটেন থেকে। 11, ভারতীয় সংবিধানের কোন অংশে নাগরিকত্বা বিষয়ক ধারাগুলির উল্লেখ আছে? কোন অংশে আছে নাগরিকত্ব বিষয়ক অর্থাৎ নাগরিকত্ব? এটা হচ্ছে 2য় অংশ বা 2nd পার্টে। পরেরটা দেখুন 12, 1955 সালে নাগরিকত্ব আইনের উল্লেখিত বিদেশি অনুমোদনের মাধ্যমে নাগরিকত্ব লাভের পদ্ধতিটি প্রযোজ্য নয়। অর্থাৎ 1955 সালে যে নাগরিকত্ব আইনটি পাশ হয়েছিল এটা হচ্ছে লিগ অফ নেশনের অন্তর্ভুক্ত রাষ্ট্রের নাগরিকদের ক্ষেত্রে প্রযোজ্য নয়। 13 নম্বর বলছে ভারতীয় নাগরিকত্ব গ্রহণ এবং বর্জন সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়েছে হচ্ছে 1955 নম্বর। 1955 সালে হচ্ছে 1955 সালে ভারতীয় নাগরিকত্ব যে আইনটা হয়েছিল এইখানেই হচ্ছে কারা ভারতের নাগরিক হতে পারবে আর কাদের হচ্ছে কীভাবে নাগরিকত্ব বর্জন করা যাবে এই সম্পর্কে বিস্তারিত আলোচনা হয়ে গেছে। এইবার 1955 সালে তো প্রথম হচ্ছে নাগরিকত্ব আইন হয়েছিল, তাহলে 1955 সালের পর কি আর হয়নি? হ্যাঁ হয়েছিল। 1955 সালের পরে 1986 সালে আবার নাগরিকত্ব বিষয়ক সংশোধন হয়েছিল। আবার 1986 সালের পরে 1992 সালে, এগুলো খুব দরকার হয়, 1992 সালে আবার সংশোধন হয়েছিল। তারপর হচ্ছে 2003 সালে, তারপর 2005 সালে এবং এখনও পর্যন্ত সর্বশেষ হচ্ছে 2015 সালে। 2015 সালের পর থেকে আর ভারতের নাগরিকত্ব সংশোধন আর হয়নি।
14 নম্বর হচ্ছে কোনো একজন ভারতীয় নাগরিকের নাগরিকত্ব লোপ পেতে পারে, অর্থাৎ কিভাবে একজন ভারতীয় নাগরিকত্ব লোপ পেতে পারে। প্রথম অপশান বলছে যুদ্ধকালীন সময়ে ভারতের শত্রুপক্ষের সঙ্গে যোগদানে লিপ্ত থাকলে, হ্যাঁ এটা তো হতেই পারে। যদি কোনো নাগরিক স্বেচ্ছায় ভারতের নাগরিকত্ব পরিত্যাগ করে অন্য দেশের নাগরিকত্ব গ্রহণ করে, হ্যাঁ তাহলেও হতে পারে, বিও হতে পারে। পরের অপশানগুলো দেখি। বলছে যদি অসৎ উপায়ে ভারতের নাগরিকত্ব অর্জন করে তাহলে হতে পারে, অর্থাৎ অপশান ডি সবগুলোই ঠিক। পরেরটা বলছে 2003 সালে কোন কমিটির সুপারিশ অনুসারে নাগরিকত্ব আইনটি সংশোধন করা হয়েছে, অর্থাৎ ওই যে 2003 সালে যেই কমিটির সুপারিশ অনুসারে হচ্ছে নাগরিকত্ব সংশোধন করা হয় সেটা হচ্ছে ভি.আর. চোপড়া কমিটি। 16 নম্বর কি বলছে, ভারত সরকার বিদেশে বসবাসকারী ভারতীয়দের জন্য দ্বৈত নাগরিকত্ব আইন কবে পাশ করেছিল, এটা 2003 সালে। 17 বলছে 1955 সালে ভারতীয় নাগরিকত্ব আইনে নাগরিকত্ব অর্জনের কটি পদ্ধতির কথা বলা হয়েছে। 1955 সালে হচ্ছে নাগরিকত্ব অর্জনের জন্য 5টি পদ্ধতির কথা বলা হয়েছিল, আর নাগরিকত্ব বাদের জন্য 3টে পদ্ধতি। 18 নম্বর হচ্ছে পিপল অফ ইন্ডিয়া অরিজিন বা ভারতীয় বংশোদ্ভূত বলতে কি বোঝানো হয়। ভারতীয় বংশোদ্ভূত বলতে কি বোঝানো হয়, বলছে যে ব্যক্তির নিজস্ব ভারতীয় পাসপোর্ট আছে, অর্থাৎ যার ভারতীয় পাসপোর্ট আছে সে ভারতের একজন নাগরিক। বলছে 2 নম্বর ব্যক্তি নিজে অথবা পিতামাতার কোনো একজন ভারতে জন্মগ্রহণ করছে, অর্থাৎ ওই ব্যক্তি হচ্ছে আমাদের ওই ব্যক্তি কিংবা ওই ব্যক্তির পিতামাতা কেউ একজন ভারতে জন্মগ্রহণ করেছে। সি এমন কোনো ব্যক্তি যিনি ভারতীয় নাগরিক বা ভারতীয় বংশোদ্ভূত ব্যক্তিকে বিবাহ করেছেন, একে ভারতীয় বংশোদ্ভূত বলা হয়। তাহলে ভারতীয় বংশোদ্ভূতকে বলছে যে ভারতের কোনো পাসপোর্ট আছে, কিংবা যে ভারতে জন্মগ্রহণ করেছিল, কিংবা তার পিতামাতা জন্মগ্রহণ করেছে, কিংবা সে ভারতের কাউকে বিয়ে করেছে, এমন কোনো ব্যক্তিদের হচ্ছে ভারতীয় বংশোদ্ভূত বলা হয়। কিন্তু আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনি যদি চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর যদি ভিডিওটা ভালো লাগে আর এই ভিডিওটার যদি পিডিএফ পেতে চান তাহলে আমাদের টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক ডেসক্রিপশানে দেওয়া আছে, ওখান থেকে টেলিগ্রামে যুক্ত হয়ে যান, ওখান থেকে আপনারা পেয়ে যাবেন। ধন্যবাদ।